আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে 3টা গরু মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি 3টি গরুর মাংস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস আচার, চুইঝালে গরু মাংস আর গরুর মাংসর কালাবোনা। এই গরুর মাংস রেসিপিগুলো করা অনেক সহজ, একদমই ঘরোয়া পদ্ধতিতে আজকের রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসছে কোরবানির ঈদে অবশ্যই এই রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের আচারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি। মাংসটাকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাংসের মধ্যে কোনো রকম হাড় চর্বি থাকতে পারবে না, একদম সলিড মাংসটা নিতে হবে। আর চেষ্টা করবেন মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সব মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আজকে আমি হাফ কেজি মাংসের আচার তৈরি করে দেখাবো, আপনারা চাইলে 1 কেজিরও তৈরি করে নিতে পারেন। আমি আসলে এটা সংরক্ষণ করব না, সাথে সাথে খেয়ে ফেলবো, এই জন্য আমি কম পরিমাণে করছি। এবার এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে। আর পানিটা বুঝে দিবেন, মাংসর পরিমাণ বুঝে দিলে খুব ভালো হয়। অবশ্যই অল্প পরিমাণে পানি দিতে হবে, এতে করে মাংসটা সিদ্ধ হতে না হলে সময় লাগবে। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে বলক উঠে গিয়েছে। এই পানির মধ্যে আমি খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিব, হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনেকে বলে থাকেন মাংসের পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আসলে মাংসর থেকে যে পানিটা বের হয় অতটুকু পানিতে মাংস সিদ্ধ হয় না, একটু পানি তো দিতেই হয়। তো এদিকে কথা বলতে বলতে আমার পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যতটুকু পানি আছে ওইটাকেও আমি খুব ভালোভাবে টেনে নিয়েছি। মাংসটা কিন্তু একদম বুনা বুনা হয়ে গিয়েছে, মাংসর মধ্যে আর কোনো রকম পানি নেই। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু ছোট করে কেটে নিয়েছি, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এবার আমরা আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। তার জন্য প্রথমে 2টা শুকনো মরিচ হালকা একটু টেলে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। একটু মচমচে হলে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ড করে নিব। মাংসের আচারের জন্য আমরা বাগাটা রেডি করে নিব। তার জন্য প্রথমে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে হলে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে, সয়াবিন তেল দিলে কিন্তু হবে না। আর এখানে 5 থেকে 6টা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, 5টার মতো দিয়ে দিলাম সবুজ এলাচ, আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও এখন কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমরা আগে থেকে যে মাংসটাকে ভুনা করে রেখেছিলাম ওই মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেলে এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র অল্প আছে মাংসটাকে তেলের মধ্যে ভাজতে হবে। তাহলে মাংসের গায়ে যে একটা বেজা বেজা ভাব আছে সেটা চলে যাবে। আর মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। যদি মাংসটা খুব ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না। মাংসটাকে যদি আপনি খুব ভালোভাবে ভেজে নেন সেক্ষেত্রে আপনি মাংসটাকে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন।
তো আমার মাংসটা কিন্তু একদম ভুনা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যারা দেশের বাইরে মাংস পাঠাতে চান অবশ্যই এভাবে তেলে ডুবিয়ে মাংসটা পাঠাতে পারেন, এতে করে আর মাংসটা নষ্ট হবে না। আর আপনি যদি 1 বছরের মতো মাংসটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পরিমাণে বেশি করে মাংসটাকে এভাবে আচার বানিয়ে তেলে ডুবিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা খুব ভালো থাকবে, একবারেই নষ্ট হবে না। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে যে পাঁচফোড়নটাকে তেলে ভেজে রেখেছিলাম ওইটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো চুলার মধ্যে এভাবে রেখে দিব। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু খুবই মজাদার একটা লোভনীয় মাংসের আচার তৈরি হয়ে গেল। এবার এটা আপনি একটা কাঁচের বয়ামের মধ্যে তেলে ডুবিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে একটু একটু করে খেতে পারবেন। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আচারটাকে তেলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসটা যদি আপনি ভালোভাবে সিদ্ধ করেন এতে করে আচারটা খেতেও খুব ভালো লাগবে। এখন আমি কিছুটা মাংস একটা কাচের পরিষ্কার বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখছি। মাংসের আচারটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। যারা এখনও এই মাংসের আচারটা তৈরি করেননি, আসছে কোরবানির ঈদে অবশ্যই এটা বাসা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার সুইজাল মাংসের রেসিপি। সুইজালের সাথে মোটামুটি আমরা এখন কম বেশি সবাই পরিচিত। এটা আসলে আমাদের দেশের খুলনা অঞ্চলের প্রিয় একটা রান্না। আর এই সুইজাল আপনি খাসির মাংস, হাঁসের মাংস, মাছের মধ্যেও কিন্তু এই সুইজালটি ব্যবহার করা যায়। সুইজাল মাংসের স্বাদকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। খুলনা এলাকায় এই সুইজাল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ এই সুইজাল খুলনা এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয়। রান্না যাওয়ার আগে পরিচিত হই চুইজালের সাথে। এখনও অনেকেই আছেন চুইজাল চিনেন না। তো এটা হচ্ছে চুইজাল, এটা মূলত গাছের একটা ডাল বা কাণ্ড। এগুলো এভাবে পিস করা বাজারে পাওয়া যায়। আজকের এই চুইজালগুলো আমাকে এনে দিয়েছেন আমার হাজব্যান্ড। উনি কিছুদিন আগে খুলনা গিয়েছিল। তবে আশেপাশের সুপার শপেও কিন্তু এই চুইজালগুলো ইদানিং পাওয়া যাচ্ছে। তো দেখুন চুইজালগুলো আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এরকম একটা ধারালো ছুরি দিয়ে উপরের কালো চামড়াটাকে এরকম চেঁচে চেঁচে উঠিয়ে ফেলে দিতে হবে। এই সুইজালটা খুলনা অঞ্চলে কিন্তু অনেক বিখ্যাত। তো আমি দেখেন উপরের কালো আবরণটা চেঁচে ফেলে দিয়েছি। তো এখন আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পারি করে কেটে নেবেন। আমি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। তো আমি এটাকে লম্বা করে কেটে নিচ্ছি। আর বেশি চিকন করা যাবে না, একটু মোটা করে কেটে নিতে হবে। তবে এগুলো দেখতে দারচিনির মতো। তো আমি 3 পিস করে নিচ্ছি। তো দেখতেই পেলেন আমি কিভাবে পিসগুলো করে নিয়েছি। এভাবে আমি সবগুলো কেটে নিব। তো আমি এখানে 1 টুকরো সুইজাল কেটে নিয়েছি। আমি 2টাই দিইনি, কারণ 2টা দিলে বেশি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। সুইজালগুলো এভাবে মোটা করে না কাটলে মাংস রান্না করতে করতে সুইজালগুলো একদম গলে যাবে। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। সুইজাল রান্না করার জন্য আরেকটা মূল উপাদান হচ্ছে আস্ত রসুন। তো আমি এখানে প্রায় 10-12টার মতো আস্ত রসুন নিয়েছি। আমি দেশি রসুন নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনও নিতে পারেন। এখন হাত দিয়ে আমি উপরের পাতলা রসুনের খোসাগুলো ছেড়ে নিচ্ছি। তবে দেশি রসুনটা নিলে স্বাদটা বেশি পাবেন। তো রসুনের উপরে পাতলা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনের মুখটাও আমি কেটে নিচ্ছি। কেটে এখন রসুনগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। তো আজকে চুইজাল রান্না করার জন্য এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু বড় সাইজের করেও কেটে নিতে পারেন। তো এখন এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া,
1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর আমি এখানে এলাচি বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আপনারা চাইলে আস্ত দিতে পারেন। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি হাত দিয়ে ছিঁড়ে, 2 পিস দিয়ে দিচ্ছি দারুচিনি, আর এখানে 7-8টার মতো লং দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অরিজিনাল যে চুই ঝালটা রান্না করে সেখানে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করে না, তো আমি একটু আলাদাভাবে রান্না করছি, তার জন্য আমি পেঁয়াজটা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো পেঁয়াজ ছাড়া যে রেসিপিটা আছে ওইটাও আপনারা দেখে রান্না করতে পারেন, তবে আমি বলবো পেঁয়াজ দিয়ে রান্না করলে এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি বলবো আমার রেসিপিটি দেখে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন যে কাপে আমি তেল দিয়েছি ওই কাপের আধা কাপ পানি দিয়ে আমি হাতটাকে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তো চুলাটাকে আমি ধরিয়ে দিলাম, মিডিয়াম টু হাই হিটে মাংসটাকে আগে 20 মিনিট এটাকে কষিয়ে নিব। আর মাংসের মধ্যে যে পানি বেরিয়েছে আমি আরও একটু পানি দিয়েছি, ওই পানিতে কিন্তু মোটামুটি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো 20 মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে। এখন ঢাকনা দিয়ে আমি আরও 20 মিনিট এটাকে কষিয়ে নিব। তো 20 মিনিট পরে মাংস ঢাকনা উল্টিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এভাবে বারবার নেড়ে ছেড়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দেওয়াকে মাংস কষানো বলে। মাংসের মধ্যে যে পানি আছে ওই পানিতে কিন্তু মাংসটা খুব ভালো করে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে আরও 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। 20 মিনিট পরে দেখুন মাংসর পানিটা মোটামুটি একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটাও একদম কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো মাংসটাকে আরও একটু সিদ্ধ করার জন্য এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু এখনও অনেক শক্ত আছে তার জন্য। তো এখন ঢাকনা দিয়ে মাংসটাকে আমি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার চুলার আঁচটা প্রথম থেকে মিডিয়াম টু হাই হিটে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি এখন চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে ছেড়ে চুই ঝালগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আর মাংসগুলোকে বারবার কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসটার টেস্টটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আগে থেকে যে আমরা রসুনগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবার শেয়ার করব একদমই ঘরোয়া পদ্ধতিতে গরুর কালাবোনা। এই গরুর কালাবোনাটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর অবশ্যই বাসায় এটাও ট্রাই করে দেখবেন। 3 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে হাড় সহ চর্বি সহ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের পিসগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে। গরুর কালাবোনা করতে হলে মাংসের পিসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো হয়। তো প্রথমে আমরা গরম মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টা কালো এলাচ, 2 পিস দিয়ে দিয়েছি জয়ত্রী, 3 পিস দিয়ে দিয়েছি দারচিনি, আর 2টা স্টার এনিস, 5-6টার মতো সবুজ এলাচ, আর 7-8টার মতো লং দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাবাব চেরি, আর 5-6টার মতো কালো গোলমরিচ, সাদা গোলমরিচ মিক্স করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া,
আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। জালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা কম খেতে চাইলে কম দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। কালা বোনার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। আর যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওইখান থেকে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া। এরপর সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসগুলোকে এমনভাবে মাখাতে হবে যেন মাংসের ভিতরে মশলাগুলো খুব সহজে ঢুকে যেতে পারে। একটু চেপে চেপে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চট্টগ্রামের এই কালাভুনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাখানোর উপরে। আপনি একটু সময় নিয়ে যদি এটাকে মাখিয়ে রাখতে পারেন তাহলে কালাভুনার টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে। আর এটা অবশ্যই কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে রেখে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট করার পরে মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে যাবে। এখন মাংসগুলোকে আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে 10 মিনিট প্রথমে এটাকে জাল করে নিতে হবে। 10 মিনিট জাল করার পরে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। আর এর মাঝে মাংসটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে অনেক বেশি মশলা অ্যাড করেছি তার জন্য মাংসটা নিচে লেগে যেতে পারে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আবারও আমি আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিব। আর চুলার হিটটা মিডিয়ামে করে দিতে হবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মাংসের থেকে যে পানিটা বেরিয়েছিল ওইটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। মাংস থেকে তেলও বেরিয়ে গিয়েছে। আর একটু পর পর মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। আমি রাঁধুনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর যে কোনো মুদি দোকানে কিন্তু এই রাঁধুনিটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। কালাভুনার মধ্যে অবশ্যই এই রাঁধুনিটা দিতে হবে। এতে করে কালাভুনার যে অথেন্টিক একটা ফ্লেভার আছে রাঁধুনির গুঁড়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। আপনারা মাংসটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে ওইটা বুঝে আপনাদের মাংসের মধ্যে পানিটা অ্যাড করে নেবেন। তো আমি 1 কাপে দিয়েছি কারণ আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আরও আধা ঘন্টার জন্য। আরও 30 মিনিট পর মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন নেড়ে ছেড়ে মাংসটাকে শুকিয়ে নিতে হবে, মানে ড্রাই করে নিতে হবে। ড্রাই মানে এটা না মাংসটাকে একদম জ্বালিয়ে বান করা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। কালাভুনাই। এখন অনবরত মাংসটাকে এভাবে নেড়ে ছেড়ে ড্রাই করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা প্যানের তলায় লেগে যেতে পারে, কারণ মাংসটা যেহেতু এরকম ড্রাই হয়ে গিয়েছে। তখন এই মাংসটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কালো হয়ে গিয়েছে। কালাভুনা মানে মাংসটাকে একদম চুলার আঁচটা বাড়িয়ে কালো করা যাবে না। এটাকে চুলার আঁচটা মিডিয়ামে করে এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে এটা কালো হয়ে গিয়েছে। তো আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে বাগার দেওয়ার পালা। চুলা একটা প্যানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এখানে 4-5টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন মরিচটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে শুকনো মরিচটা দেইনি কারণ শুকনো মরিচটা কালো হয়ে যাবে তার জন্য। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে করে আমি এটাকে আরও 10 মিনিট এভাবে রান্না করে নিব।
তো আমি 10 মিনিট এটাকে এভাবে নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমাদের কালা বোনাটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কালা বোনাটা পরিবেশন করে নেওয়ার পালা। এখন এটা আপনি চাইলে সাদা পোলাও, খিচুড়ি, পরোটা বা নানের সাথেও পরিবেশন করে নিতে পারেন। তো আশা করছি আজকের আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ঈদের স্পেশাল আজকে আমি 3টা গরু মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই এবার আসছে ঈদে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।